যে কোনো মূল্যে প্রকল্প বাস্তবায়ন করাই এখন সরকারের মূল লক্ষ্য। দরকার হলে এতে আইনের সাহায্য নেওয়া হতে পারে। চলমান সহিংসতা প্রতিরোধ করে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়ার কথা ভাবছে সরকার। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান একথা জানান। চলতি অর্থবছরে উন্নয়ন কর্মসূচি এডিপিতে খরচ ধরা হয়েছিল ৮০,০০০ কোটি টাকার বেশি, কিন্তু তা কাটছাট করে ৭২,০০০ কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে। এবছর প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৭.৩%, তাও কমিয়ে ৬.৫% করার পরিকল্পনা চলছে। গত ২ মাস ধরে চলমান অবরোধ হরতালে ক্ষতির কোনো হিসেব না করলেও অর্থমন্ত্রী এসব ক্ষতিকে অর্থনীতির জন্য ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তবে এই অবস্থা মোকাবেলায় নতুন ধরনের অর্থনৈতিক ব্যবস্থাপনার কথা জানালেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন যেগুলো আইনের মাধ্যমে এটাকে আরও ইফেক্টিভ করা, যে সকল প্রকল্প বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে তাদের যারা প্রধান নির্বাহী থাকবেন তাদেরকে আমরা অধিকতর ক্ষমতা দিলাম যে সব ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না, সেইটা একটা চিন্তা হতে পারে। আরেকটা হতে পারে যে আমরা একটা বাড়তি ইনসেন্টিভ দিলাম। ধরুন আপনি একজন এক্সপোর্টার, আপনি নর্মালি ১০০ টাকার এক্সপোর্ট করতেন, এর জন্য দেখা গেলো আপনি মাত্র ৯০ টাকার এক্সপোর্ট করতে পেরেছেন। সেখানে আমরা হয়তো আপনাকে ১০ টাকার একটা ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা ভাবনা করতে পারি। ইতিমধ্যে তারা আলোচনাও করছেন। এইরকম নানাভাবে এইগুলো চিন্তা ভাবনা করা হবে। আমাদের উদ্দেশ্যটা হলো যে ট্রেনটাকে লাইনে রাখা। অর্থনৈতিক বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রায় কী ধরনের রদবদল করা হবে তা নিয়ে আগামী ৭ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসতে যাচ্ছেন শীর্ষ মন্ত্রী ও আমলারা। আমাদের জাতীয় অর্থনৈতিক পরিষদ, যেটা উচ্চতম হাইয়েস্ট বডি এইসব ব্যাপারে, যেটার চেয়ার হলেন মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মিটিং করবেন। এই এনএসিতেই হবে। সেখানে বড় বড় প্লেয়ার যারা আছে এতে ইনভলভড সবাই থাকবে। সরকারের বিশ্বাস, পরিস্থিতি যাই হোক না কেন তা মোকাবেলা করে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম। কথা বলছি তার সঙ্গে। আমরা শুনছিলাম অর্থনৈতিক কর্মকাণ্ডকে চালিয়ে নিতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। এখন তড়িঘড়ি করে বা জোর করে যদি এই প্রকল্পগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয় তাতে মান কতটা বজায় থাকবে? এখানে কি ধরনের পরিকল্পনা নেওয়া হবে সেটার তো কোনো বিস্তৃত বিবরণ দেওয়া হয় নাই। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য সরকারের খাত এবং বেসরকারি খাত, এই দুটো খাতকেই সম্মিলিতভাবে যদি অগ্রসর না হতে পারে তাহলে তো আমাদের যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সেটা অর্জন করা সম্ভব হবে না। যেমন এক্সপোর্টের কথা বলা হয়েছে, এক্সপোর্টটা তো মূলত বেসরকারি খাত থেকে আসে এবং সেখানে সরকার আভ্যন্তরীণভাবে চেষ্টা করতে পারে যে সরবরাহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যেমন কাঁচামাল আমদানি করা বা উৎপাদিত পণ্য রপ্তানি করা ইত্যাদি, সেখানে হয়তো তারা কিছুটা কৃতকার্য হতে পারে যে এই প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে চাহিদার ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিদেশি ক্রেতারা যারা আগ্রহ হারিয়ে ফেলছেন, সেটাকে তো আর এই আভ্যন্তরীণ ব্যবস্থা দিয়ে এটাকে সামলানো যাবে না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে সরকারের যে নিজস্ব বিনিয়োগ, সেখানে নানা ধরনের সমস্যা। একটা তো হচ্ছে যে সময় মতো যেখানে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেখানে মালপত্র পৌঁছানো, দ্বিতীয়ত ওয়ার্কাররা সবাই মতো কাজ করতে পারবে কিনা, তৃতীয়ত প্রজেক্ট ডাইরেক্টর যারা আছে তারা স্থানীয়ভাবে পরিদর্শন করতে পারবে কিনা, নানা ধরনের প্রতিকূলতা। অন্যদিকে আবার যে অর্থায়ন, সেটা নিয়েও সমস্যা হবে। তার কারণ হচ্ছে যে এবছরে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ বিশেষ করে এনবিআর এর ট্যাক্স রেভিনিউ টার্গেট যেটা ছিল সেটা গত অর্থ বছরের যে অর্জন ছিল তার উপরে প্রায় 25%। এখন পর্যন্ত গ্রোথ হয়েছে বোধহয় 14-15%। অন্যদিকে রাজস্ব খাতে ব্যয় বেড়ে যাচ্ছে, কাজেই উন্নয়ন খাতে সরকারের ব্যয় কমাতে বাধ্য হবে। ইতিমধ্যেই তো সংশোধিত যে এডিপি সেটা তো 10% কমিয়ে এটা এখন ৭২,০০০ কোটি টাকার মতো আনা হচ্ছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতিতে সাধারণত 92% এরকম বাস্তবায়ন হয়। এবারকার যে পরিস্থিতি তাতে আরো কম হওয়ার সম্ভাবনা। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, আপনি এক্সপোর্টের কথা বলছিলেন, আমরা শুনছিলাম অর্থ প্রতিমন্ত্রীও বলেছেন যে রপ্তানিকারকদের
ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তাদেরকে একটা প্রণোদনা দেওয়া হবে, সেটি হয়তো রপ্তানিকারকদের ক্ষতিপূরণ কিছুটা কমাতে পারবে। কিন্তু আপনি যে কথাটা বলছিলেন যে বিদেশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা বা তাদেরকে আস্থায় রাখা, সেইটার জন্য সরকারের কি করণীয় মনে করেন? আমরা যে বাজারটা হারিয়ে ফেলছি বা আমাদের যে কাজের অর্ডারগুলো কার্যাদেশ হারিয়ে ফেলছি, সেটার ক্ষেত্রে কি করণীয় আছে? না 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 আমি সেটাই বলছিলাম যে এইখানে তো সরকার খুব বেশি কিছু করতে পারবে না। যদি আমাদের দেশের ভিতরে যে পরিস্থিতি বিদ্যমান, এই পরিস্থিতির যদি উন্নতি না হয়, যেমন প্রত্যেক দিন যদি দেখা যায় যে কয়েকটা মালবাহী ট্রাক পোড়ানো হচ্ছে বা কাভার্ড ভ্যান পোড়ানো হচ্ছে বা মাইক্রোবাস পোড়ানো হচ্ছে ইত্যাদি, এই ধরনের পরিস্থিতি যতদিন পর্যন্ত বিদ্যমান আছে ততদিন শুধু ডিপ্লোম্যাটিক এফর্ট দিয়ে তো আর সরকার আপনার এই আস্থা ফিরিয়ে আনতে পারবে না। কেন আমরা এখন যে যুগে বাস করি, এখন তো ইনস্ট্যান্ট ইনফরমেশন ডিসেমিনেশন হয়। কাজেই এখন যে ঘটনাটা ঘটছে হয়তো তার 10 মিনিটের মধ্যে সারা বিশ্বে এই ঘটনাটা সম্পর্কে লোকে অবহিত হয়ে যাচ্ছে। সুতরাং এই বাস্তব চিত্রে যদি পরিবর্তন না হয়, তাহলে তো শুধু এই কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার এই অবস্থার পরিবর্তন আনতে পারবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বগুড়ার রাজবাড়ী গ্রামে প্রাচীন অবকাঠামোর ভেতর পাওয়া গেছে পাল ও সেন আমলের নানা নিদর্শন। সেন রাজা বল্লাল সেনের বাড়ি হিসেবে পরিচিত ওই রাজবাড়ী এলাকা খনন করা গেলে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বছর 30 আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতিবেদনে শেরপুর উপজেলার গ্রামটিতে প্রাচীন অবকাঠামো থাকার কথা উল্লেখ করলেও সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়নি রাজবাড়িটিকে। আর এ সুযোগে অবকাঠামো নষ্ট করে চাষাবাদ আর ইটভাটার জন্য চলছে মাটি কাটা। আর এ সময়ই প্রায়শ বের হচ্ছে নানা ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে মাটি খুললে কিছু না কিছু পাওয়া যায়। এর আগে দুটো মূর্তি বাড়া ছিল, সেটা এসে পুলিশ নিয়ে গেছে। আমি একবার দুটা তসফিদানা পাচ্ছিলাম, একটা বেচছি 500 টাকা, একটা বেচছি 17,000 টাকা, দুটা তসফিদানা। আর মাটি কাটা তোমরা বর্তমান বন্ধ আছে, কারো মাটি কাটাও নেই, কোনো কিছু পাওয়া। গুরুত্বপূর্ণ এই এলাকাটি রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক। রাজবাড়ী গ্রামে সাধারণ মানুষ যখন মাটি খনন করছিল তাদের প্রয়োজনে, খননের এক পর্যায়ে প্রাচীন অবকাঠামোর কিছু নমুনা বেরিয়ে আসে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট বলে আমরা ধারণা করছি এবং আমরা এই ব্যাপারে অধিদপ্তরে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ইতিমধ্যে আমরা কাগজপত্র পাঠিয়ে চিঠি দিয়েছি সংরক্ষিত প্রকৃতি ঘোষণা করবার জন্য। পাল যুগের এই নিদর্শনটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে পারে বলে মনে করছেন স্থানীয় সংসদ সদস্য। সংস্কৃতি ধরে রাখার দায়িত্ব আমাদের, এটা যাতে আপনার সংরক্ষণ করা যায় স্থানীয় সংসদ সদস্য হিসাবে সে দায়িত্বটা ইনশাল্লাহ আমি অবশ্যই পালন করব। প্রত্নতাত্ত্বিকরা বলছেন এই এলাকাটি বগুড়ার মহাস্থানগড়ের মতো অত বড় না হলেও এর ঐতিহাসিক গুরুত্ব কম নয় কোনো দিক থেকে। হাসিবুর রহমান বিল্লু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা। কথা বলছে তার সঙ্গে। নাহিদ সুলতানা, আমরা জানি 30 বছর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিবেদনে বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ী গ্রামে প্রাচীন অবকাঠামো থাকার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু সংরক্ষিত এলাকা হিসাবে সেটিকে ঘোষণা করা হয়নি কেন? দেখুন, আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রাজশাহী এবং রংপুর বিভাগে যে প্রত্ন সম্পদ রয়েছে, অসংখ্য প্রত্ন সম্পদের সম্ভার এই উত্তরবঙ্গ। আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতি বছরই কম বেশি প্রত্নস্থলকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার আমরা এই রাজবাড়ী গ্রামটির প্রত্ন সম্পদ সমৃদ্ধ যে স্থানগুলো সেগুলো আমরা সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করবার জন্য প্রস্তাব অলরেডি পাঠিয়েছি এবং আমরা উদ্যোগ নিয়েছি। কিন্তু সেই প্রস্তাবের বাস্তবায়ন আমরা সেরকম দেখতে পাইনি। এটি কি আপনাদের সক্ষমতার অভাব? এটার দায়িত্ব কার? নাকি যাদের উপরে দায়িত্ব ন্যস্ত তারা এটা ঠিকভাবে দেখভাল বা সংরক্ষণ করছেন না বা এটার দায়িত্ব নিচ্ছেন না? না, আমরা এখান থেকে সব ধরনের কাগজপত্র, জমি জমা সংক্রান্ত প্রত্ন সম্পদে যে গুরুত্ব আছে সেটা সবকিছু মিলিয়ে আমরা সব কাগজপত্র আমরা
কার্যালয়ে পাঠাই, প্রধান কার্যালয় মন্ত্রণালয়ে পাঠাই। মন্ত্রণালয় অবশ্যই ইনিশিয়েটিভ নেবে খুব শীঘ্রই সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে গেজেট প্রকাশ করার জন্য। এই যে প্রত্নতত্ত্ব সমৃদ্ধ এলাকা বগুড়া, এখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে যেগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণ হতে পারে। সে ব্যাপারে কি আপনারা কোনো কাজ করেছেন বা কোনো সুপারিশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে? জি, আমরা তো প্রতি বছরই আমাদের প্রত্ন সাইটগুলোকে সংস্কার সংরক্ষণ করার জন্য বা আমাদের সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, দর্শক পর্যটকদের সামনে উপস্থাপন করার জন্য আমরা উদ্যোগ নিয়ে থাকি। প্রতি বছরই আমরা কিছু না কিছু সংস্কার সংরক্ষণ করে থাকি। এবারে আমাদের এডিবির অর্থায়নে বড় ধরনের প্রজেক্টে আমরা কাজ করছি দর্শক পর্যটকদের সুবিধার জন্য এবং পাশাপাশি তাদের সুযোগ সুবিধার জন্য, এবং পাশাপাশি আমাদের প্রত্ন সম্পদগুলো সংস্কার সংরক্ষণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর।